আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির, শিখো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেমিস্ট্রি সিকিউ কীভাবে লিখলে 10-এ 10 পাওয়া যাবে। ওকে, অবশ্যই জ্ঞান গর্ব লেখা করতে হবে, ঠিক আছে? মানে এমন না যে আমি আমার এই ট্রিক অনুযায়ী তুমি উল্টাপাল্টা লিখলেও 10-এ 10 পাবা, এমনটা না, ঠিক আছে? আসি কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, সো এইচএসসি 26-এর অলরেডি পরীক্ষা চলতেছে, সো ডেডিকেটেডলি তাদের জন্য এটা। বাট আসলে বুঝতেছো এই কন্টেন্টটা এমন, এটা হচ্ছে ক্লাস 9, 10, ইন্টারমিডিয়েট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, হ্যাঁ, যেখানে যেখানে সৃজনশীল আছে সব ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, সো আমি একটা স্যাম্পল কোয়েশ্চেন নেই, একটা না দুইটা স্যাম্পল কোয়েশ্চেন নেই। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপের নিব, আর একটা হচ্ছে থিওরিটিক্যাল। মানে প্রশ্ন তো আমাদের দুই রকমে আসতে পারে, ম্যাথমেটিক্যাল আর থিওরিটিক্যাল। সো ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ কেমন হবে, থিওরিটিক্যাল অ্যাপ্রোচ কেমন হবে, হ্যাঁ, কীভাবে তুমি লিখবা, কতটুকু তুমি লিখবা, সেগুলো আমি বলে দিব। অনেকের থাকে না যে 1 পেজ 2 পেজ ভরায়ে লিখলে নাম্বার, কেমিস্ট্রিতে সেটা হবে না। প্রথমত আমি এটা না বলে দিচ্ছি। ওকে, সো এই সিকিউটা নিব, এটা আমার অলরেডি করানো হয়েছে, তোমরা অনশট ক্লাসটা দেখলে পেয়ে যাবা। আমাদের ক্লাস কিন্তু চ্যানেলে দেওয়া আছে। ওকে, সো দেখো, এই একটা উদ্দীপক দেওয়া আছে, এটা কুমিল্লা বোর্ড 2025-এ আসা। বলতেছে পরমাণু অর্থনীতি কাকে বলে, সোডিয়াম মৌলকে ক্ষার ধাতু বলা হয় কেন, উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন ধারণ করে তা এল এবং এম এর মান হিসাব করে বের করো, উদ্দীপকে উল্লেখিত ইলেকট্রন দুটি আউটবাউ নীতি এবং পাউলির বর্জন নীতি সমর্থন করে কিনা। ওকে, সো এটা পুরোটা বলা যায় যে থিওরিটিক্যাল, বাট এটা মানে একদম বাংলা ভাষা টাইপের থিওরিটিক্যাল না, ওই টাইপেরগুলোতে আসবো। বাট এই টাইপের প্রশ্নগুলো আমরা কীভাবে অ্যাপ্রোচ করি। সো পরমাণু অর্থনীতি কাকে বলে, সো এটা যাকে বলে এটা আমার এক লাইনে হয়ে যাবে, এক সেন্টেন্স বা 2 সেন্টেন্সের মধ্যে এক প্যারায় আমি করে ফেলবো। ওকে, সো এটা আমাদের ডান। এবার এই যে এই টাইপের প্রশ্নগুলো, সোডিয়াম মৌলকে ক্ষার ধাতু কেন বলা হয়, তো এইখানে না আপনারা অনেকে এইভাবে লিখেন যে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এজন্য সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয়। ইটস গুড, কথা ঠিক আছে। কিন্তু যদি আপনি এতটুকুই লিখে আসেন, তারপরে বাকিটুকু অনেকে গোজামিল দেয় একটু বড় করার জন্য, যে সোডিয়াম গ্রুপ 1-এর মৌল, সোডিয়াম পর্যায় 3-এর মৌল, ঠিক আছে, সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, ঠিক আছে, মানে আরও অনেক কিছু লিখে। বাট একটা সিম্পল বিক্রিয়া আপনারা দিতে চান না। সো বিক্রিয়া দিয়ে ফেললে না এত কথা লেখার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? সো আপনি প্রথমে বলতে পারেন সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কারণ সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, ঠিক আছে? অথবা সোডিয়ামের যে অক্সাইড সেটাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, দুইটা বিক্রিয়া এখানে দেওয়া যায়। তাহলে ওই কথাটুকু লিখে ফেললাম। এরপরে সুন্দর মতো ভাই দুইটা বিক্রিয়া আমি দিয়ে দিব। এই যে সোডিয়াম, ঠিক আছে, এটা পানির সাথে যখন বিক্রিয়া করে তখন কি তৈরি করে, তখন এখানে ক্ষার তৈরি করে। যে ক্ষারটা কি, সোডিয়াম হাইড্রক্সাইড, তাই না? প্লাস আমি হাইড্রোজেন হবে, সেটা বাই প্রোডাক্ট আমি দিচ্ছি না। ওকে, আর সোডিয়ামের যে অক্সাইড সেটাও যখন কিনা পানির সাথে বিক্রিয়া করে তখনও কি তৈরি করে, তখনও এটা তৈরি করে হচ্ছে ক্ষার ধাতু, তাই না? তাহলে তৈরি করবে সোডিয়াম হাইড্রক্সাইড। সো এই যে সোডিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে, এটা কি ভাই, এটা হচ্ছে একটা কি বেজ, ক্ষার। তাহলে এই যে সোডিয়াম বা সোডিয়ামের অক্সাইড এরা যে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করতেছে, এজন্য সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয়। ভাই বিশ্বাস করেন, এই দুইটা বিক্রিয়া দেওয়ার পরে আপনি যদি জাস্ট আর একটা লাইন এক্সট্রা লিখেন তাহলে আপনি মার্ক পেয়ে যাবেন, 2-এ 2, কোনো মিস নাই, ঠিক আছে? বাট বিক্রিয়া না লিখে আপনি যদি উল্টাপাল্টা এই কথাগুলোই বাংলা এক্সপ্লেন করেন, 1 পাবেন, 2-এ 2 পাবেন না, ঠিক আছে? সো যেখানে আমার বিক্রিয়া দেওয়ার স্কোপ থাকবে সেখানে অবশ্যই বিক্রিয়া দিতে হবে, যেখানে ইলেকট্রন বিন্যাস করার স্কোপ থাকবে সেখানে অবশ্যই ইলেকট্রন বিন্যাস করতে হবে, যেখানে আমার চিত্র আঁকানোর স্কোপ থাকবে সেখানে আমার অবশ্যই চিত্র আঁকাইতে হবে। মাইন্ড ইট। ওকে, আচ্ছা, এরপরে এই যে এই কোয়েশ্চেনটা আমার অলরেডি এটা পড়ানো আছে। বলতেছে উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন ধারণ করে তা এল এবং এম এর মান হিসাব করে বের করো। সো সর্বশেষ শক্তি স্তরটা হচ্ছে এখানে 4র্থ শক্তি স্তর। তো দেখেন আমি একটা এখানে ছক বানাইছি, এন থাকবে, এল থাকবে, এম থাকবে। তো এন এর মান যখন 4, এল এর মান হইতে পারে আমার 0, 1, 2, 3। এল এর মান যখন 0, এম এর মান 0, এল এর মান 1 হইলে -1, 0, +1,
2 হইলে -1 -2 -1 0 +1 +2 3 হইলে -3 থেকে +3 পর্যন্ত। তো এই যে একটা সুন্দর চার্ট, এরপরে আমি আরও সুন্দরভাবে করতে পারতাম যে নাম্বার অফ অরবিটাল একটা, হ্যাঁ, নাম্বার অফ অরবিটাল 3টা, নাম্বার অফ অরবিটাল 5টা, নাম্বার অফ অরবিটাল 7টা, তাহলে টোটাল নাম্বার অফ অরবিটাল 16টা। এরপরে আমি একটা বাংলা কথা লিখব, হ্যাঁ, এরপরে আমি একটা বাংলা কথা লিখব যে একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধরতে পারে। যেহেতু সর্বোচ্চ 16টি ইলেকট্রন সম্ভব, অতএব সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 16 × 2 = 32টি। ওকে, এতটুকু হচ্ছে বেসিক কথা ভাই, এতটুকু লিখলে আপনি 3-এ 3 পেয়ে যাবেন। তার সাথে আপনি আরও অনেক কিছু লিখতে পারেন, হ্যাঁ, যে সর্বশেষ শক্তি স্তর, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4, ঠিক আছে, হ্যাঁ, এন এর মানের জন্য এল এর মান হিসাব করলে, হ্যাঁ, এল এর মান কত হয়, 0 থেকে n-1 পর্যন্ত হয়, তাই না? এভাবে আপনি বলতে পারেন, হ্যাঁ। আর ইয়া কি হয়, এম এর মান কি হয়, +-l আর 0, ঠিক আছে, এভাবে আপনি বলতে পারেন। ওকে, আমার কোনো আপত্তি নাই, বাট এতটুকু যদি আপনি লিখে আসতে পারেন ভাই, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনি 3-এ 3 পাবেন। ওকে, আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটাই যাই। পরের কোয়েশ্চেনটা বলতেছে উদ্দীপকে উল্লেখিত ইলেকট্রন দুটি আফবাউ নীতি এবং পাউলির বর্জন নীতি সমর্থন করে কিনা। ওকে, সো এখানে আফবাউ নীতি এবং পাউলির বর্জন নীতি সমর্থন করে কিনা। সো এই যে 19তম ইলেকট্রন, এই 19তম ইলেকট্রনটা আমরা দেখি যে 3D-তে না যেয়ে 4s-এ গেছে। তো এটার জন্য তো আমাকে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে ভাই, ঠিক আছে। সো আমরা এই প্রশ্নের স্টার্টিংটা করব এখানে এভাবে যে উদ্দীপকে উল্লেখিত ইলেকট্রন দুটি আফবাউ নীতি এবং পাউলির বর্জন নীতি সমর্থন করে কিনা তা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখি। সো এখানে এই মৌলটি হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে, হ্যাঁ, ধরলাম এটা কি পটাশিয়াম, কারণ ওই যে 19তম ইলেকট্রন বলে দিছে ওইখানে, ঠিক আছে। তো পটাশিয়াম, সো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করে আমরা কি পাই, এইটা, যেখানে 19তম ইলেকট্রনটা 4s-এ আগে গিয়েছে, কার, 3D-এর, বা 3D-এর পূর্বে 4s-এ গিয়েছে। কারণ কি, তখন আমরা আফবাউ নীতিটা ব্যাখ্যা করব যে আফবাউ নীতিটা কি, ঠিক আছে। তার মানে আফবাউ নীতিতে মেন কথাটা কি, যে যেই আমার উপশক্তি স্তরে শক্তি কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। তো আমরা 3D-এর শক্তি বের করে দেখছি 5, 4s-এর শক্তি বের করে দেখছি 4, যে কারণে যেহেতু 4s-এর শক্তি কম, 4s-এ আগে প্রবেশ করছে, তারপরে অবশ্যই আমার এই ইলেকট্রনটা কি করে, হ্যাঁ বলেন, আফবাউ নীতি মেনে চলে। সেমভাবে আপনি এটার জন্য করে ফেলতে পারতেন। ওকে, চলে গেল আফবাউ নীতি। এরপরে পিবিএন, এটা আসলে আমি বাংলিশ লিখছি, পাউলির বর্জন নীতি। তো এরপরে আমি NLMS, আপনি আগে পাউলির বর্জন নীতিটা স্টেটমেন্ট দিবেন যে কোনো একটা সিঙ্গেল ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই কি হইতে পারে না, একই হইতে পারে না, অন্তত একটি ভিন্ন থাকবে। এই গেল পাউলির বর্জন নীতির স্টেটমেন্ট, আপনি সুন্দর মতো দিয়ে দিবেন। এরপরে আপনি 19তম ইলেকট্রন, 11তম ইলেকট্রন, এটার জন্য n এর মান, l এর মান, m এর মান, s এর মান হিসাব করবেন। দেখবেন যে l এর মান সেম, m এর মান সেম, s এর মানও সেম, কিন্তু n এর মানটা ভিন্ন, অতএব পাউলির বর্জন নীতিকে সমর্থন করে। সো এই যে এই জিনিসগুলো ভাই আপনাকে বুঝতে হবে, এই টার্মগুলো না লিখে আপনি যদি এগুলো বাংলায় লিখে আসেন, আপনি কখনোই 4-এ 4 পাবেন না। আপনি এই কথাগুলো এখানে যা যা আছে সবই যদি বাংলায় এলোপাথাড়ি লিখে আসেন, আপনি হয়তো বা 2 পাবেন, হ্যাঁ। সো দেখেন, এই যে সিম্পল একটা জিনিসকে যদি আপনি গুছিয়ে লিখতে পারেন, একটা সুন্দর ওয়েতে লিখতে পারেন, তাহলে কিন্তু আপনি 10-এ 10 পাওয়ার মতো পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আমি আপনাকে গ্যারেন্টি দিতেছি ভাই, এই যে এই সিকিউটা যেভাবে লেখা হয়েছে, আপনি 10-এ 10 পাবেন, 100% শিওর থাকেন, ঠিক আছে। কারণ টিচাররা জানে যে কোথায় মার্ক দিতে হবে। এত সুন্দর লেখা খাতা কিন্তু এইচএসসিতে পাওয়া যায় না, ঠিক আছে, পাওয়া যায় না। আমরা তো স্টুডেন্ট পড়াই, আমরা জানি যে স্টুডেন্টরা কি লিখে খাতায়। ওকে, আচ্ছা, এটা গেল। এখন ধরেন ম্যাথমেটিক্যাল, পিওর ম্যাথমেটিক্যাল যদি আসে, ঠিক আছে, এই যে যেমন এটা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বিবৃত করো, আমরা বিবৃতি করে সুন্দর মতো এটা দিয়ে দিব। সাম্য অবস্থা গতিশীল কেন সেটা ব্যাখ্যা করে দিব। ওকে, এরপরে আমরা যখন ম্যাথের কথা বলবে ভাই, ডিরেক্ট ম্যাথ, এত চারদিকে আমার দেখাশোনার দরকার নাই, ডিরেক্ট ম্যাথ, বাট ম্যাথটা একটা স্ট্রাকচারাল ওয়েতে যাইতে হবে, ঠিক আছে, যাতে আপনার লাইনের মধ্যে প্রপার স্পেসিং থাকে, হ্যাঁ, আপনি সব কিছু যাতে সুন্দর মতো ডিনোট করে দিতে পারেন। ওকে, এইভাবে থাকতে হবে। ওকে, এই যে এই ম্যাথটা আমি খাতার 2 ভাগে ভাগ করে করছি। পাত্র 1-এর জন্য একভাবে হিসাব করছি,
পাত্র 2 এর জন্য আলাদা জায়গায় হিসাব করছি। ওকে, অ্যান্ড আমি যখন এটা করাইছি যে এখানে একবার একটা বিক্রিয়া লিখছি, এখানে বিক্রিয়া লিখছি, এইগুলো বেশ সুন্দর মতো যাইতে হবে। ওকে, এখানে এস ফাইনাল বের করছি একটা, এখানে আরেকটা এস ফাইনাল বের করছি, দেন কেআইপি বের করছি যেটা কেএসপি থেকে ছোট, দেন আমি কমেন্টটা এখানে করছি, বাট কমেন্টটা আপনাকে নিচে করতে হবে যে অধক্ষেপ পড়বে কিনা। কমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কমেন্ট যদি না করেন যে অধক্ষেপ পড়বে কিনা, আপনার 1 মার্ক গন হয়ে যাবে, বুঝতে পারছেন? সো মাইন্ড ইট, এটা মাথায় রাখতে হবে। এরপরে চলেন প্রপার থিওরিটিক্যাল কোয়েশ্চেনে যায়, কোনো মানে একদম প্রপার থিওরিটিক্যাল কোয়েশ্চেন। ওকে, ওইগুলো আমরা কিভাবে করতে পারি এই ক্লাসটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, ধরেন এই যে একটা প্রপার থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এখানে বলতেছে LOI2 অপেক্ষা LOI3 অধিক সমযোজী কেন? প্রকৃতির ব্যাখ্যা করো। সো এটা কোন নীতি অনুযায়ী আপনি ব্যাখ্যা করতে পারেন? ফাজানের নীতি অনুযায়ী, তাই না? সো আপনি সুন্দর মতো আগে ফাজানের নীতিটা লিখে ফেলেন, সুন্দর মতো লিখবেন, হ্যাঁ, যে কোন কোন কারণে কি হয়, পোলারায়ন বাড়ে, সমযোজী ধর্ম বাড়ে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে, লিখে ফেলেন। এরপরে আপনি যেটা করবেন যে এই যে আপনাকে প্রথমে তো এল মৌলটা শনাক্তকরণ করতে হয়েছিল এখানে। সো এই এল মৌলটা আমরা এখানে শনাক্তকরণ করছিলাম যে এল আসলে কি, ঠিক আছে? যখন এল শনাক্তকরণ করছি, তারপরে আমরা যৌগ পাইছি FeCl2 আর FeCl3। দেন আমরা চার্জ দেখলাম যে ক্যাটায়নের চার্জ এরকম, সো চার্জ বাড়লে পোলারায়ন বাড়ে, সো পোলারায়ন বাড়ে, সো কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক্স বাড়ে। দ্যাটস ইট। বুঝতে পারছেন জিনিসটা? সো এইভাবে যদি আপনি এক্সপ্লেনেশন দেন, আপনার 1 পেজেই কিন্তু হয়ে যাবে, মানে আপনাকে আহামরি 3-4 পেজ জুড়ে লেখা লাগতেছে না, কিন্তু আপনি বেশ সুন্দর একটা মার্কস পাবেন। হ্যাঁ, আপনি বেশি লিখতে যে ভুলভাল লিখলে কিন্তু ভাই ধরা খেয়ে যাবেন। ওকে, মানে আপনি 1 লাইন বেশি লিখলেন, বা ওই লাইনটা ভুল, তখন আপনি ধরা খেয়ে যাবেন। বলতেছে MnH3 2y এবং এই যৌগটির মধ্যে কোনটা রঙিন হবে? সো রঙিন হওয়ার জন্য আমরা কি জানি? ট্রানজিশন এলিমেন্ট হইতে হবে বা অবস্থান্তর মৌল হইতে হবে, তাই না? সো অবস্থান্তর মৌল হওয়ার জন্য আমাদের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতে হয়। তো এই জন্য দেখেন প্রথম যৌগটা নিয়ে আমি আগে দেখছি যে এটা এরকম, তাহলে এখান থেকে কপারের জারণ মান বের করছি, কপার প্লাসের ইলেকট্রন বিন্যাস করছি, নট পার্শিয়ালি ফিল্ড, তার মানে এটা রঙিন না, কমেন্ট করে ফেললাম, শেষ, একটা পোর্শন শেষ। এবার দ্বিতীয় যৌগ ধরবো আমরা। সো দ্বিতীয় যৌগটা যখন ধরছি আমরা করছি এখান থেকে এক্স এর মান, জারণ মান বের করছি 2, কপার 2+ ইলেকট্রন বিন্যাস করছি, পার্শিয়ালি ফিল্ড, অতএব রঙিন। ঠিক আছে, জাস্ট ম্যাথমেটিক্যাল ভাবেই হইলেই যে আমরা 10-এ 10 পাবো, থিওরিটিক্যাল কোয়েশ্চেন লেখার কোনো ওয়ে নাই এমন না, থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলোও সুন্দরভাবে লেখা যায়। সো আমি আশা করি যে এইভাবে গুছায়ে প্রপার স্পেসিং দিয়ে জাস্ট অ্যাকিউরেট কথাটুকু যদি আমরা লিখে আসি, তাহলে আমরা 10-এ 10 পাবো। বাট বেশি বাংলা লিখতে যেয়ে ভুলভাল লিখলে কিন্তু ভাই মার্ক কাটা যাবে। মানে আমি যখন পার্সোনালি আমার অফলাইন ব্যাচ বা অনলাইনেও যখন খাতা দেখি কখনো, তখন যদি ভুল কিছু লিখে তাহলে আমি মার্ক কাটি। ঠিক আছে, আপনি অল্প লিখেন বা ঠিক লিখেন, ঠিক আছে, কোনো আপত্তি নাই, বাট ভুলভাল লিখতে গেলে মার্ক কাটা যাবে। সো কেমিস্ট্রিতে পেজ ভরায় লিখতে হবে, 2 পেজ 3 পেজ লিখতে হবে বাংলার মতো, এই কনসেপ্ট থেকে আপনাকে সরে আসতে হবে। সো আশা করি বুঝতে পারছেন কেমিস্ট্রি সিকিউ কীভাবে লিখতে হবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে অনেক অনেক শুভকামনা, সবার পরীক্ষা ভালো হোক। আসসালামু আলাইকুম।